সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচ্য বিষয় বিসিবির মুখোমুখি সাকিব। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার পাশেই শফিকুল হক হীরা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। মাঝখানে আছেন মুস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ, এবং ওই পাশে আছেন খন্দকার জামিল উদ্দিন, সাবেক পরিচালক বিসিবি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখন পর্যন্ত পাওয়া শিরোনামগুলো। ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু 20 জুলাই, চলবে 24 তারিখ পর্যন্ত। থাকছে বিশেষ ট্রেন, অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বিভিন্ন সময়ে বিশ্ব ব্যাংকের পরামর্শ না নিয়ে বাংলাদেশ লাভবান হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সড়ক নির্মাণে মন্ত্রী এমপিদের বিশেষ সুবিধা না দেওয়ার নির্দেশ। ভীতি সঞ্চার হওয়ায় বিএনপি সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে সরকার। মন্তব্য মির্জা ফখরুলের, বললেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে অসত্য তথ্য দিয়েছে টিআইবি, প্রমাণ দিতে না পারলে ক্ষমা চাইতে হবে বললেন শিক্ষামন্ত্রী। এবং দেশের হয়ে খেলা ছেড়ে দেওয়ার কথা ঠিক নয়, লন্ডন থেকে ফিরে বললেন সাকিব। মৌখিক অনুমতি নিয়ে সিপিএল এ খেলতে যাওয়ার দাবি। এভাবে বারবার কিন্তু সাকিবের যে অসাধারণ পারফরমেন্স, যে বিশ্বসেরা একজন অলরাউন্ডার, সেই কথাগুলো না এসে বারবার তার আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। বিভিন্নভাবে তার যে আচরণ তাতে মনক্ষুণ্ণ হচ্ছে এবং এমন সব কথা বলা হচ্ছে যেগুলো আসলেই কোনো মতেই শৃঙ্খলা ভঙ্গের বাইরে নয়। কারণটা কি? আমি যেটুকু সাকিবকে দেখেছি, যখন ও বাংলাদেশ টিমে আসে তখন আমি ওর টিম অপারেশন ম্যানেজার ছিলাম এবং বিভিন্ন টোরে ওর যে অ্যাক্টিভিটিস দেখেছি আমি, আই ওয়াজ কোয়াইট স্যাটিসফাইড। হি ওয়াজ ভেরি কোয়াইট। ও হোটেলের রুম থেকে বেরোতো না যখন আমরা দেশের বাইরে যেতাম, এবং দেশের ভিতরেও দেখতাম যে ও রুমেই থাকতো। হি ওয়াজ ভেরি ভেরি অর্গানাইজড। আমি সেভাবেই দেখেছি ওকে। বাট অফ লেট যেগুলো আমি পেপারে দেখছি এবং ও যে কাজকর্ম করছে, আই এম ভেরি আনহ্যাপি অ্যাবাউট ইট ইফ দিস থিংস আর অল ট্রু। আমি এই সময় একটু বলতে চাই, ওকে এখন আইসিসি র্যাঙ্কিং ইজ ওয়ান অফ দ্য টপ অলরাউন্ডার্স। হি ইজ ইন্ডিসপেন্সেবল প্লেয়ার অফ আওয়ার টিম। কিন্তু ও একটা রোল মডেল। ইয়াং ক্রিকেটার্স কিন্তু ওকে রোল মডেল হিসাবে দেখতে চায়। কিন্তু ও যে রিসেন্টলি যে কার্যক্রমগুলি করেছে গত 6 মাস থেকে 8 মাসের মধ্যে, আই থিঙ্ক দ্যাট ইজ নট দি ওয়ে এ টপ ক্রিকেটার বিহেভস। ওর বিহেভ করা উচিত ছিল, ওর শেখা উচিত ছিল হাউ টেন্ডুলকার বিহেভস, হাউ রাহুল দ্রাবিড বিহেভ। ওরা যখন ক্রিকেট ম্যাচ ছেড়ে দিয়েছে, ও তো ওদের সামনে নগণ্য ক্রিকেটার বলা যায়। তারপরে দেখেন সেই একই কারণে অ্যান্ড্রু সাইমন্সের মতো ভেরি গুড অলরাউন্ডার অস্ট্রেলিয়া টিম থেকে ডিসিপ্লিনের কারণে বাদ পড়ে যায়। শেন ওয়ান 700 উইকেট নিয়েছে, এজ এ গ্রেট লেগ স্পিনার। এরকম লেগ স্পিনার আসবে কিনা সন্দেহ, বাট হি কুড নট বিকাম অস্ট্রেলিয়াস ক্যাপ্টেন। কেভিন পিটারসন দেখেন, ইংল্যান্ড হ্যাড লট অফ প্রবলেম উইথ হিম। তো এইসব ব্যাপারে আই থিঙ্ক বোর্ড, আমি কালকে যে ইন্টারভিউটা প্রেসিডেন্টের শুনেছি, as a president of Bangladesh Cricket Board and as a chief executive of Beximco, I think he's expressed the whole situation খুব সুন্দরভাবে এবং ব্লান্টলি। and I am sure সাকিব যেসব ঘটনা করেছে এগুলো যদি সত্যি হয়ে থাকে, এবং যেটা পেপারে দেখছি ইট ইজ কোয়াইট ট্রু, কারণ একবার ও অলরেডি পানিশড হয়েছিল and he was এশিয়া কাপে ও 2টা ম্যাচ খেলতে পারেনি। তারপরে ইন্ডিয়ার বিরুদ্ধে ও যে জিনিসটা করেছিল সেটাও মানে নট লাইক এ জেন্টলম্যান, নট লাইক এ ক্রিকেটার অফ হিজ কোয়ালিটি অর হিজ এবিলিটি। তারপরে রিসেন্ট যে ঘটনাটা, ও সিরিজ শুরু হওয়ার আগে মাত্র নতুন কোচ এসে হাতুড়ি সিং, ওর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়াটা, আই থিঙ্ক বোর্ড মাস্ট টেক স্ট্রিক্ট অ্যাকশন অ্যান্ড ভেরি স্টার্ন অ্যাকশন এগেনস্ট হিম। হীরাবের কথা থেকে শুরু করি। হীরাবে যেটা বললেন যে সাকিব খুবই ভদ্র এবং শান্ত এবং ভালো ছিল, তো সেই সাকিবের শুরুর সময়টা আসলে আমারও দেখার সৌভাগ্য হয়েছে, এবং কতটা ভদ্র ছিল সেটা না দেখলেও আমি এটা দেখেছিলাম যে হি ইজ ডিফারেন্ট কোয়ালিটি ফ্রম মেনি অ্যাসপেক্ট। যেমন
ও ম্যাচ শুরুর আগে যেভাবে নিজেকে প্রিপেয়ার করতো, তার যে সেলফ ম্যানেজমেন্ট, দ্যাট ওয়াজ ইউনিক। মানে ওটা হচ্ছে সাকিবই প্রথম ছিল যে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে তাল মেলানো বা আমরা ওদের সমকক্ষ, আমরা পারি, এই বিশ্বাসটুকু কিন্তু সাকিবের মধ্যে ছিল এবং সেই বিশ্বাসটুকু বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সংক্রমিত করার ক্ষেত্রে সাকিব ভূমিকা রেখেছে। ফাইন। এটা কত সালের ঘটনা? 2006, 7, 6 জিম্বাবুয়ে এগেইনস্টে শুরু হলো ওই সময়টা। ফাইন। সেই সাকিব যখন 4 বছর 6 বছর 7 বছর পর গেল, সাকিবের বয়স বেড়েছে, তার আরো ম্যাচিউর হওয়ার কথা, আরো রোল মডেল হওয়ার কথা, কিন্তু সেই সাকিব এই জায়গায় কেন? আমরা এই আলোচনা করতে হয় কেন? তার মানে এই সময় চেঞ্জটা কি হয়েছে? এই সময় চেঞ্জটা হয়েছে মানে আমরা যদি শুরুটা দেখি হীরাবের বক্তব্য অনুযায়ী ঘনিষ্ঠভাবে দেখেছি সাকিব ওয়াজ ফাইন, ভদ্র শান্ত ছিল। সে এখন অশান্ত এবং ভদ্রতার সীমা লঙ্ঘন করে কাজ একের পর এক করছেন কেন? তার মানে এই সময়ে তার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তনের কারণ কি? উনি বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হয়ে গেছেন, অনেক টাকা পয়সা হয়েছে, অনেক বিজ্ঞাপন করছেন, দেশের ভালো মন্দ প্রায় সব জিনিস বিক্রির দায়িত্ব নিয়েছেন। তো এখন তাহলে মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই জিনিসগুলো তাহলে সাকিবকে ডিরেল করেছে, কারণ বাই নেচার হি ওয়াজ নট লাইক দ্যাট। তার মানে এই জিনিসগুলো উনি অ্যাবজর্ব করতে পারেননি। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের জায়গা এবং আপত্তির জায়গা। দুঃখের জায়গা, আপত্তির জায়গা কি? ধরুন আপনি আমি যদি আমরা আমাদের বর্তমান অবস্থানে আছি, আমরা ভালো হিসেবে গণ্য, কালকে আমি একটা বড় অবস্থানে গিয়ে যদি আমি মানুষের সঙ্গে খারাপ আচরণ করি, তার মানে বুঝতে হবে আমি আমার অবস্থানটাকে এক্সপ্লয়েট করছি, হুইচ ইজ রং ইন এনি কেস। মানে সমাজের যে কোনো ক্ষেত্রে এটা অন্যায়, এবং যখন ক্রিকেটার ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার তখন আরো বড় অন্যায়। দেন এগেন আপনি বিষয়গুলো দেখেন কিরকম, যে সাকিবের ঘটনাগুলা যখন এরকম একটা প্লেয়ার হয় যে সে যখন বড় তারকা হয়, তখন তার দায়িত্ব থাকে যে তার যে তারকার যে ক্ষেত্র অনেক বড়, অনেক বেশি ফ্যান থাকবে, তার অনেক বেশি মানুষ আসবে, অনেক বেশি টাকা পাবে, সেটার কারণে যেন দল ক্ষতিগ্রস্ত না হয়, টিমের বাকি মেম্বাররা যেন এই কারণে নিজেদের ইনফিরিয়র মনে না করে, করলে টিম নষ্ট। এটা কিন্তু দায়িত্ব। টেন্ডুলকার এটা করেছেন। টেন্ডুলকার কিন্তু সবসময় বোঝাতেন টিমমেটদের সঙ্গে সমান প্র্যাকটিস করে, বেশি করে যে আমিও তোমাদের একজন। ঢাকায় লিওনেল মেসি এসেছিলেন, তার জন্য ঢাকায় সিঙ্গেল রুম অফার করা হয়েছিল। উনি বলেছেন না, আমি সিঙ্গেল রুমে থাকবো না, আমরা সবাই ডাবল রুমে থাকি, আমিও ডাবল রুমে থাকবো। ইনসিডেন্ট। সাকিব সেগুলো দেখেননি, দেখবেন না। দেখবেন না কেন জানেন? কারণ সাকিব তো নিজেকে ছাড়া, আপনি ভাবতে পারেন যে তিনি একজন ক্রিকেটার। আমরা আজকে অনেক বিষয় নিয়ে আলাপ করবো। যিনি বলেছেন তার আগে সাবেক ক্রিকেটার বাংলাদেশে তারা কি করেছেন আমার জানা আছে, পত্রিকায় কলাম লিখে ডিউরিং ওয়ার্ল্ড কাপ। আপনি বলতে পারেন ক্রিকেট বোর্ড এই সেই, ক্রিকেট বোর্ড, এখন ক্রিকেট বোর্ড এই জিনিসটা একজন লোকের ভাবনাটাকে ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করবে? ফাইন। তারপরে গেল কি? তারপর উনি মানুষের সঙ্গে বললেন এইবার এই টি-20 ওয়ার্ল্ড কাপ চলার সময় যে দেশে মানুষের দেশপ্রেম নিয়ে প্রশ্ন দিলে সবাই পালিয়ে যাবে, যে মানুষ খেলা দেখে বলে এই ক্রিকেটাররা জনপ্রিয়, এই টাকার উৎস, আয়ের উৎস, মান সমাজ সব মানুষ খেলা দেখে বলে, সেই মানুষ সম্বন্ধে এটা বললেন। দেখেন ক্রিকেটাররা শত্রু, মানুষ শত্রু, মিডিয়ার কথা আমি বাদই দিলাম। এখন কি হলো? আস্তে আস্তে দর্শক শত্রু, দর্শক উনি মারতে যান। এবং সেটা কখন আপনি দেখেন সিলেটের ওটা ঘটনা কিন্তু এই 2 মাসে ঘটেছে। ওটা কিন্তু মিডিয়া খুব যেহেতু ওইভাবে ছিল না, তারপর উনি মারতে গেছেন এবং এটা ভয়ঙ্কর ছিল। আমরা মানে অনেক ক্ষেত্রে আমরা হয়তো অনেক দর্শকও সমর্থন করে বলেন, কিন্তু যে দর্শককে যেভাবে আঘাত করা হয়েছে, আমি একদম প্রত্যক্ষদর্শী মুখে শুনেছি এইখানে ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট একজন, যে ইট ওয়াজ সিভিয়ার, যদি ঠেকানো না হতো ইট কুড হ্যাভ বিন ফাটাল, মানে মারাত্মক কিছু ঘটতে পারতো। সব বাদ দিলাম দানিশ ভাই, উনি যে অফ সিনটা করেছিলেন টিভি ক্যামেরাকে, কাকে উনি এই অশ্লীল অঙ্গভঙ্গি, মানে আই ক্যানট বিলিভ, যে আমার মনে হচ্ছে কোনো সুস্থ সভ্য মানুষ ভাবতেই পারে না। ফলে তার পক্ষে নিয়ে আমি আসলে এখানে ক্রিকেট বোর্ড একটা পয়েন্ট আছে, ক্রিকেট বোর্ড প্রশাসনের দোষ দেওয়ার অনেক জায়গা আছে, কিন্তু আমি পার্টিকুলারলি সাকিবের ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট বোর্ডের একটাই দোষ, আরো আগে এক করা উচিত ছিল। আরো আগে তাকে বোঝানো উচিত ছিল যে তুমি ক্রিকেটের চেয়ে বড় না, তুমি বাংলাদেশের চেয়ে বড় না। উই ফেল টু মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্যাম, এবং এটার কারণেই সাকিব একের পর এক ঘটনা ঘটিয়ে চলছেন। এবং সেটার ফলে যেটা হচ্ছে, আমি যেটা মনে করি যে সাকিব, এখন আপনি বলতে পারেন যে সাকিবের পারফরমেন্স, সাকিব না থাকলে এটা আমাদের ধারণা যে সাকিব না থাকলে তো শেষ হয়ে যাবে ব্যাপারটা। এই যে ধারণাগুলো, এই ধারণাগুলোর ভিতরে কতটা বাস্তবতা আছে এগুলো কিন্তু একটা ধারণা। যেমন 2012 সাল থেকে বাংলাদেশ 8টা ওয়ানডে ম্যাচ জিতেছে, এর মধ্যে 7টাতে সাকিব ছিলেন না। যে একটাতে উনি ছিলেন সেই একটাতে উনি সম্ভবত 3 রান করেছেন এবং 3 ওভারে 27 রান, মানে কোনো ওইরকম পারফরমেন্স নেই। বাংলাদেশ তো ম্যাচ জিতেছে সাকিবকে ছাড়া। তার মানে গত 2 বছরে আমরা যদি দেখি বাংলাদেশ ম্যাচ জিতেছে সাকিবকে ছাড়া, তামিমকে ছাড়া। তার মানে কি? এর মানে এটা প্রমাণিত সাকিব তো যখন সেরা খেলাটা খেলেন, সাকিব কিন্তু আবার 2 বছরের সেরা পারফর্মার। তার মানে যখন সাকিব থাকেন না, তার মানে কি? তার মানে আমি এই কনক্লুশনে আসতে, সাকিব যখন থাকেন না তখন টিমের বাকি প্লেয়াররা আইদার হতে পারে সাকিব না থাকার কারণে তারা আরো বেশি দায়িত্ববোধ করে, অথবা হতে পারে যে সাকিব তামিম মানে ওইরকম স্টাররা থাকলে যে স্টারডোমের কাছে আমাদের যে টিমের যে দলের যে স্পিরিট সেটা তৈরি হয় না। এবং আমি দ্বিতীয়টার পক্ষে, কারণ দলের স্পিরিট, এটা ক্রিকেট যদিও ইন্ডিভিজুয়াল খেলা, শেষ পর্যন্ত টিম গেম, এবং আমরা টিম গেম না বলে 2011 বিশ্বকাপে আমরা 58 রানে অল আউট হয়েছে। সেই দলটাই আপনি দেখেন সাকিব তামিমকে ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন থেকে সরানোর পর সেই দলটাই এশিয়া কাপে কিন্তু অসাধারণ পারফর্ম করে রানার্স আপ হয়েছে, এবং সাকিবও ভালো পারফর্ম করেছেন। ফলে বিষয়টা হচ্ছে তার মানে সাকিবের এই আচরণের কারণে এবং তার কারণে যেটা হচ্ছে টিম স্পিরিটের, টিমের হাওয়াটা তৈরি হচ্ছে না। তো ফলে এবং দলের বাকি মেম্বারদের মধ্যে যদি আপনি সাকিব এইসব কাজ করেন এবং তাকে যদি আপনি ছেড়ে দেন, মনে করেন প্রথমত তার করা উচিত না, তার বোঝা উচিত যে তিনি রোল মডেল, তারটা অনেকে ফলো করবে।
এখন তো বাংলাদেশে ইয়াং ক্রিকেটার যারা তারা তৈরি হবে যে আমি খেলতে আসবো, প্র্যাকটিস করবো না, দেরি করে আসবো, ফলে আরেকজন সাকিবও কিন্তু তৈরি হবে না। নেক্সট জেনারেশন তো ওকে দেখে সাকিব যা করে তারা মনে করবে এটাই রাইট। ফলে একটা প্লেয়ার মনে করেন অনূর্ধ্ব 19-এর প্লেয়ার, সে মনে করবে না প্র্যাকটিস না করা, কোচের সঙ্গে না কথা বলা, দর্শকদের মারা, এটা হচ্ছে রাইট ওয়ে টু মেক মাই সেলফ। এবং তার ফলে কি হবে, সাকিব তো তৈরি হয়ে গেছেন এবং সাকিবের ডিফারেন্ট মেন্টাল স্ট্রেংথ আছে। সাকিব কিন্তু অসাধারণ ক্রিকেটার, সেটা একটা অন্য আলোচনা। সেই কারণে উনি কিন্তু এত কিছু করে ওভারকাম করে ফেলতে চান। একজন সাধারণ ক্রিকেটার কিন্তু পারবে না, না পারার কারণে সে স্পয়েল হবে এবং তার লক্ষণ আমরা টিমে দেখতে পাই। অনেকে কিন্তু সাকিবের কিছু কিছু আচরণ ফলো করে তারা তাদের পারফরমেন্স হারাচ্ছে, ফর্ম হারাচ্ছে, ফলে আরেকভাবে সাকিব ক্ষতিগ্রস্ত করছেন। এবং সবকিছু পড়ো, আমি যেটা মনে করি যে খেলা হচ্ছে প্রথম কথা মানুষের আনন্দের জন্য। সেই আনন্দটুকু যে মানুষটা নিতে আসে তাদেরকে যদি আমি শ্রদ্ধা না করি, দে আর সেকেন্ড গড। ধরেন আমি সবসময় যে কথাটা বলি যে সাকিব আল হাসান এত জনপ্রিয় কেন, মনে করেন যে সাকিব বাংলাদেশের অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটার, ফাইন। এখন তাহলে কিন্তু সাকিবের মতো ক্রিকেটার কিন্তু অস্ট্রেলিয়া অনেক আছে, ইন্ডিয়ার আছে, পৃথিবীতে আছে। তখন তাকে পছন্দ করতো 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি লোক। বাংলাদেশে বলে কিন্তু 16 কোটি লোক তাকে পছন্দ করে, তার ফ্যান বেস 16 কোটি, দ্যাটস বিকজ হি ইজ ফ্রম বাংলাদেশ। সে যদি অন্য দেশে হতো তাহলে কিন্তু 16 কোটি হতো না। ইন্ডিয়া হলে বলতে পারে যে 100 কোটি, কিন্তু ইন্ডিয়া হলে সাকিব কিন্তু আনপ্যারালাল ক্রিকেটার হতেন না, আরো অনেক বড় ক্রিকেটার আছে, সাকিব সেখানে 15 নম্বর 20 নম্বর ক্রিকেটার থাকতেন, রাইট? তার মানে বাংলাদেশের কারণে কিন্তু সাকিব অনেক কিছু, এই যে মার্কেট, এই যে বিজ্ঞাপন, এগুলো কিন্তু বাংলাদেশের বলে। ফলে এই জিনিসটা সাকিব ভুলে যাচ্ছেন এবং সাকিব কালকে যেটা করেছেন দানিশ ভাই, এটা ধারাবাহিকতা, এইটাই হওয়ার কথা। আমি বলতে পারি যে আমরা মিডিয়া কিন্তু বাংলাদেশের মিডিয়া 2-3 বছর ধরে আমরা এগুলা বলছি, লিখছি যে আস্তে আস্তে জিনিসটা এইদিকে যাবে, যে খেলার চেয়ে একজন খেলোয়াড়কে যখন বড় মনে করেন এবং সেটা একজন এন্টারটেইন করা হয়, তার আলটিমেট ফল হচ্ছে এটা যে সে বলবে যে আমি দেশের হয়ে খেলবো না, কারণ হি থিংকস, ব্যক্তি সাকিব নয়, হি থিংকস হি ইজ বিগার দেন। না হলে আর যাওয়া হবে না। তবে আমি যেটা মনে করি, বাট স্টিল মাই ফাইনাল পয়েন্ট ইজ দ্যাট সাকিব বাংলাদেশ হিস্ট্রির, আমি মনে করি পার্সোনালি বেস্ট এভার ক্রিকেটার। আরো অনেকে তো আসবে, কিন্তু সাকিব যেভাবে আমাদের ক্রিকেটটাকে বদলে দিয়েছে, আমাদের মানসিকতাকে বদলে দিয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের জায়গা আমাদের নিয়েছে, অনেক জায়গা আছে কিন্তু সাকিবের। কিন্তু মজাটা দেখেন, সাকিবের কারণে সেই জায়গাটুকু নিয়ে আমরা আলোপ করি না, আমরা আলোপ করি তার ব্যাড ডিটস নিয়ে, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। এবং সাকিবের কারণে তার যে ইম্প্যাক্ট বাংলাদেশের ক্রিকেটের, যে ভূমিকায় উনি বাংলাদেশ ক্রিকেট ঋদ্ধ করেছেন, তার অনেকগুলো জায়গা নিয়ে আমরা আলোচনা করতে পারি না, কারণ সাকিবের সহযোগিতা পাওয়া যায় না। এটা মজার কথা বলি, দেখেন দানিশ ভাই, এই আজকে কিন্তু সাকিব, আমি যতটুকু জানি দেখেছি যে উনি নিজেই, আমার মিডিয়ার বন্ধু নিজেই এসে মিডিয়ার কাছে কথা বলেছেন, নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। এই সাকিব 2 বা 3 সপ্তাহ আগে আইপিএল খেলে ফিরেছিলেন, আধা ঘন্টার ফ্লাইট কলকাতা থেকে এসছেন, মিডিয়া সকালবেলা দাঁড়িয়েছিল। কারণ মিডিয়া দাঁড়ায় কেন, মিডিয়া তো কোনো ব্যক্তি না, মানুষের প্রতিনিধি। কারণ মানুষ, সাকিব ফিরেছে, মানুষ জানতে চায় সে ভালো খেলেছে, কি করবে। সাকিব তাদের সঙ্গে কথা বলেননি, কিছু মিডিয়া বাসায় গিয়েছিল, সেখানেও খুব সুব্যবহার তো বড় কথা না, যথেষ্ট দুর্ব্যবহারের শিকার হয়েছে। সেই সাকিব কিন্তু আজকে 300 পর নিজেই মিডিয়ার কাছে এসে ব্যাখ্যা করছেন। হোয়াট ইজ আইরনি, তার মানে যখন উনি সফল থাকেন, যখন উনি ভালো কিছুর মধ্যে থাকেন, তখন উনি কিছু গন্ধ করেন না, আবার যখন বিপদে পড়েন তখন সবাইকে গন্ধ করেন, এবং শেষ পর্যন্ত সাকিব এখানে এসে ওই বাংলাদেশি টিপিক্যাল ক্যারেক্টার হয়ে যান। এটা খুব আনফরচুনেট। আপনার অ্যানালাইসিস। ধন্যবাদ দারাজ ভাই। আমি হীরা ভাইয়ের সূত্র থেকে বলবো, যে সময়টার কথা হীরা ভাই বলল, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 2003 থেকে 2007 পর্যন্ত ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি, ভাইস চেয়ারম্যান, পর্যায়ক্রমে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। যে সময়টা এই ছেলেগুলোর বেড়ে ওঠা, আমি আন্ডার 13 থেকে সাকিব, মুশফিক, তামিম, রাকিবুল, এই যে আমাদের যত প্রতিভাবান ক্রিকেটাররা আছেন, বিভিন্ন সময় জাতীয় দলে খেলেছেন, এখন খেলেছেন, এই একঝাক ক্রিকেটার কিন্তু ওই সময়কারই, এক পাশাপাশি সময়কার, বেশিরভাগই মুশফিকের অধিনায়কত্বে সবাই কিন্তু দীর্ঘদিন ধরে একসাথে খেলেছে, যার জন্য কিন্তু এই ছেলেগুলোর কাছ থেকে আমরা নজর কাড়া পারফরমেন্স পেয়েছি। আমি যতদিন দেখেছি, আমার কাছে অ্যাজ ফার অ্যাজ সাকিব ইজ কনসার্ন, মুশফিক ওদের কথা আসতেছে না, কারণ ওদেরকে নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়নি, সাকিবকে নিয়ে তৈরি হয়েছে। সুতরাং সাকিবকে নিয়ে প্রতিবারই হচ্ছে, হ্যাঁ, প্রতিবারই। এবং ও কিন্তু মাথা তুলে কথা বলতে আমি ওকে কখনো দেখিনি। এবং হিওয়াজ, যেটা মামুন ভাই বললেন, যে সবসময় নিজের খেলাটাকে কিভাবে ডেভেলপ করা যায়, নিজে কিভাবে ভালো করতে পারে, তার নিজেকে নিয়ে সবসময় কিন্তু সে একটা ব্যস্ত ছিল। কিন্তু আমরা গত 8-10 মাসে এভাবে কিন্তু সে চলে আসছিল, কিন্তু তাকে নিয়ে কিন্তু ওইভাবে কোনো কথা হয়নি। বাট গত 8-10 মাস যাবত আমরা একটু ডিফারেন্ট সিনারিওতে দেখতে পাচ্ছি। এখন মামুন ভাই, হীরা ভাইরা কিন্তু অনেক কিছু বলেছেন, একই জিনিস আমি পুনরাবৃত্তি করতে চাই না, আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে চাই। আমার কথা হচ্ছে যে এইবারের যে ঘটনাটা ঘটলো, কি হলো, সাকিব অনাপত্তিপত্র চেয়ে, আমরা কিন্তু দীর্ঘদিন থেকে জানি, আপনারা মিডিয়ারাও জানেন, যে সাকিব দীর্ঘদিন থেকেই আমরা জানি যে সাকিব সিপিএল এ খেলতে যাবে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, এবং সবাই আমরা এটাকে সাধুবাদ জানিয়েছিলাম। কেন সাধুবাদ জানিয়েছিলাম? কারণ যে সময় সিপিএল এ খেলা হবে
তার পরপরই হ্যাঁ, আমরা আমাদের ওয়েস্ট series ইন্ডিজে আছে। যাব। হ্যাঁ। তো আমাদের একজন তার এই খেলোয়াড় যদি performance-টা। আমাদের যে নাকি বেস্ট পারফর্মার আমরা মনে করি, সে যদি ওইখানে পুরো কন্ডিশনের সাথে নিজেকে টোটাল সেট আপ করতে তার পারে, performance-টা ইট ভালো উইল বি হবে। বেনিফিশিয়াল ফর বাংলাদেশ ক্রিকেট, রাইট? আমরা কিন্তু সবাই সেটা মনে করেছি এবং একদিও করেছি, এমন কোনো ব্যক্তি নেই যে এটার সাথে দ্বিমত পোষণ করেছে। তাহলে কি হলো দাঁড়ালো ব্যাপারটা? তার মানে ওর যাওয়াটা ঠিক আছে। এখন তাহলে সমস্যাটা বাঁধলো কোথায়? সমস্যাটা বাঁধলো যে নিয়ম অনুযায়ী তার ক্রিকেট অপারেশন কমিটি যে আছে, সেটা সেই কমিটিতে জাতীয় দলের দায়িত্ব পালন করে এবং হীরাভাই সেটা অবশ্যই ভালো করে জানেন, উনি ম্যানেজার দায়িত্ব ছিলেন ছিলেন। বেশ কয়েকবার। তো যখন উনি সাকিব আল হাসান ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যানের কাছে অনাপত্তিপত্র চাইলেন, তখন ওনার কি উচিত ছিল না টু টক উইথ দ্য প্রেসিডেন্ট, যে সে কিন্তু নিজে চাচ্ছেন, যেহেতু উনি একজন বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেটার, উনি কিন্তু নিজে জানেন যে সাকিবের যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট, কিন্তু উনি কিন্তু অফিসিয়াল রুল মেনটেন করলেন না। উনি কি করলেন? প্রেসিডেন্টের সাথে উনি কথা বলেছেন কিনা আমি জানি না, ওনার উচিত ছিল প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে ক্রিকেট অপারেশনের ম্যানেজার আছেন এবং সিইও আছেন, তাদেরকে বলা যে একটা অনাপত্তিপত্র সাকিবকে দেওয়া হোক, যেহেতু উনি নিজে বিশ্বাস করেন এবং আমরা সবাই বিশ্বাস করি সাকিব ওখানে গেলে এটা দলের জন্য ভালো হবে। তাহলে কেন এই প্রক্রিয়াটা অনুসরণ না করে তাকে মৌখিক অনুমতি দিয়ে পাঠানো হলো এবং এই বিতর্কটাকে তৈরি করা হলো? এই জিনিসটা কিন্তু কেউ দেখছে না, এই জিনিসটা কিন্তু দেখতে হবে। আজকে যদি আমি তাকে মৌখিক অনুমতিপত্র না দিতাম, সম্মতি না দিয়ে আমি যদি অফিসিয়াল লেটার তাকে দিতাম, এই বিতর্কটা কি তৈরি হতো? নিশ্চয়ই তৈরি হতো না। এরপরে আসেন এর আগের একটা সিরিজ। এর আগের সিরিজে আমরা দেখলাম ওর ড্রেসিং রুম থেকে বের হয়ে, যেখানে নাকি ওর কাছে কোনো টেলিফোন থাকার কথা না, ওর জানার কথা না ওর ওয়াইফকে কে উত্ত্যক্ত করছে বা কি করছে, সেখানে আমি তো বুঝলাম না ও কি করে ড্রেসিং রুমে সেটা জানলো এবং সে ড্রেসিং রুম থেকে ফিরে এসে বিসিবিকে জানালো। তার তো ওই সময় খেলা চলছে, ওই সময় ড্রেসিং রুম থেকে বের হতে পারার কোনো কথাই না। তাহলে ওই সময়ে যে ড্রেসিং রুম যে ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্ট কোথায় ছিল? তারা কেন তাকে অ্যালাউ করলো টু গেট আউট, গো আউট ফ্রম দ্য ড্রেসিং রুম? আচ্ছা, এরপরে আপনি দেখেন ড্রেসিং রুম থেকে সে বিসিবির অফিসে গিয়ে, আমি কিন্তু পত্রপত্রিকায়, যেহেতু আমি নিজে ছিলাম না, পত্রপত্রিকায় যা লেখা হয়েছে, আমার ভুল হলে মাউন ভাই বলবেন, যেটা লেখা হয়েছে আমি কিন্তু সেই কথাটাই বলছি। উনি বিসিবিতে যে কমপ্লেন করলেন, বিসিবির লোকজনের তখন কি করা উচিত ছিল যে ওকে ইউ গো টু দ্য ড্রেসিং রুম, তোমার খেলা চলছে, উই আর টেকিং কেয়ার অফ ইট। ওটা না করে ওনারা কি করলেন? ওখানে গিয়ে ওই ছেলেগুলোকে ধরে নিয়ে, যেটা আমরা পত্রিকায় পড়লাম, ওনারা মারপিট করলেন এবং সঙ্গে সাকিবও অংশ নিলেন। কিন্তু যদি ওনারা তখন, যদি প্রথম কথা হচ্ছে সাকিব যদি ড্রেসিং রুম থেকে বের হতে না পারতেন, তাহলে কি এত দূর ঘটনাটা ঘটাতো? আচ্ছা, উনি ড্রেসিং রুম থেকে বের হলেন, বুঝলাম যে ম্যানেজমেন্ট একটু কেয়ারফুল ছিল না, সেই সুযোগে উনি বের হয়ে গেছেন। উনি তো যে সরাসরি সাকিব কিন্তু প্লেয়ারদের আক্রমণ করে, এই দর্শকদের আক্রমণ করে, ও কিন্তু বিসিবিতে যে কমপ্লেন করেছে, তখন বিসিবি যদি তাকে ড্রেসিং রুমে পাঠিয়ে দিত, তাহলে কি এই বিতর্কের সূত্রপাত হতো? আমার মনে হয় হতো না। এটা অনেক সুন্দরভাবে নিয়মতান্ত্রিক ভাবে জিনিসটা সমাধান করা যেত, ঠিক কিনা? আচ্ছা, এর আগে যে ঘটনাটা আছে যে ড্রেসিং রুমে তাকে যে অঙ্গভঙ্গি, সেটার জন্য কিন্তু সে শাস্তি পেয়েছে। একবারের জন্য আমি তাকে বলতে শুনি নাই যে এই শাস্তিটা আমার বিরুদ্ধে অন্যায়, এবং সে স্বীকার করেছে এটা দৃষ্টিকটু, এটা অন্যায়। আমার বক্তব্য হচ্ছে এই ঘটনাগুলো যে ঘটতেছে একের পর এক, সাকিব কিন্তু, আমি এই ক্রিকেটারদের যে সাকিব, মুশফিক, তামিম, এদেরকে কিন্তু আমি ফার্স্ট জেনারেশন প্রফেশনাল ক্রিকেটার বলি। কারণ এর আগে অল্প কিছুদিনের জন্য আমাদের সুজন, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমনরা, পাইলটরা অল্প কিছুদিনের জন্য এই প্রফেশনাল স্ট্রাকচারটা পেয়েছিল। মূলত কিন্তু ওদের দিয়ে এটা শুরু। আমি ওদেরকে ফার্স্ট জেনারেশন প্রফেশনাল ক্রিকেটার বলবো। সেই ফার্স্ট জেনারেশন যখন মাঠে খেলতে নামবে, যে কোনো, আপনি নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা থেকে আপনি এটা জানবেন যে যে কোনো ফার্স্ট জেনারেশনই কিন্তু একটু সমস্যা আছে, একটা এস্টাবলিশড হতে অনেক ফাঁক ফোকর থাকে যায়। যে কোনো জিনিস নতুন করে শুরু করলে কিন্তু এটার অনেক লুফল থাকে, কিন্তু সেই লুফল গুলোকে হ্যান্ডেল করার মতন প্রপার ব্যক্তিত্ব কি আমরা ওখানে পেয়েছি? আমরা কিন্তু পাইনি। আজকে দীর্ঘদিন যাবৎ, এটা এখন সব প্রফেশনাল খেলোয়াড়, আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের একটা অ্যাক্টিং সিও দিয়ে আমাদেরকে কাজ চালাতে হচ্ছে, একটা প্রফেশনাল সিও আমরা এখনো নিয়োগ দিতে পারি নাই। সেই মঞ্জু ভাই মারা যাওয়ার পরে আল্লাহ ওনাকে বেশ নসিব করুক, একটা চমৎকার একজন সিও আমরা নিয়োগ দিতে পেরেছিলাম মঞ্জু ভাইকে। উনি সাবেক জাতীয় ক্রিকেটার, উনি ব্রুনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিও ছিলেন। কিন্তু উনি মারা যাওয়ার পরে আমাদের কি টাকা পয়সার অভাব ছিল যে আমরা একটা প্রফেশনাল সিও নিয়োগ দিতে পারলাম না? আমাদের কি টাকা পয়সার অভাব আছে যে আমরা আমাদের একজন ডাইরেক্টরকে আমাদের ম্যানেজার করতে হয়? আমরা কোনো প্রফেশনাল, হীরাভাই যখন ম্যানেজারের দায়িত্ব পালন করছেন, উনি কি বোর্ড ডাইরেক্টর ছিলেন? কখনোই না। যখন আমরা বোর্ডে ছিলাম তখন আপনি দেখাতে পারবেন একজন ডাইরেক্টর যে ম্যানেজারের দায়িত্ব পালন করেছে? কেউ করেনি। প্রফেশনাল লোকজনই ম্যানেজারের দায়িত্ব পালন করেছে, কারণ আমরা কিন্তু জানি যে পুরো জিনিসটাই প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। সুতরাং আমরা হচ্ছে কি,
ডাইরেক্টর হচ্ছে কিন্তু ভলান্টিয়ার পোস্ট, সে কিন্তু 24 ঘন্টা ওইখানে থাকবে না। ভলান্টিয়াররা কিন্তু 24 ঘন্টা কাজ করে না, তারা গাইডলাইন দিবে, লুক আফটার করবে, গাইডলাইন দিবে, তাদের অভিজ্ঞতা থেকে কিভাবে ক্রিকেটের বাণিজ্যিকীকরণ করা যায়, ক্রিকেটটা কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে পাইপলাইনে প্লেয়ার তৈরি করা যায়, এই কাজগুলো নিয়ে তারা ভাববেন। ইমপ্লিমেন্ট করবে কারা? যে প্রফেশনাল স্ট্রাকচারটা বোর্ডে আছে। কিন্তু সেই প্রফেশনাল স্ট্রাকচার কিন্তু আমরা দীর্ঘদিন থেকে অনুপস্থিত দেখছি। যে ক্রিকেট অপারেশনের ম্যানেজার বর্তমানে কাজ করছেন, আমরা কোনো সফর হলে দেখি তাকে দলের সহকারী ম্যানেজার বানিয়ে দেওয়া হয়। তাহলে ওই সময় ক্রিকেট অপারেশন ম্যানেজারের কাজটা কে করবে? ক্রিকেট অপারেশনের ম্যানেজারের কিন্তু হিউজ ডিউটি, সারা দিন তাকে ব্যস্ত থাকতে হয়। আই হোপ হীরা ভাই আমার সাথে একমত পোষণ করবেন, উনি দীর্ঘদিন ক্রিকেট বোর্ডে কাজ করেছেন। তো ও যখন টিমের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে চলে যায়, সভাপতি তার পোস্টটা শূন্য হয়ে যায়, ওই জায়গায় কাজ করার লোক থাকে না। ওই সময়টা যখন কোনো আনরুলি ব্যাপার স্যাপার ঘটে, তখন ওইটা দেখার লোকটাকে। সুতরাং আমি মনে করি, যদি এবার আসি সাকিবের প্রশ্নে, যদি এখন আজকে আমরা কি দেখলাম, সাকিব কিন্তু কমপ্লিটলি অস্বীকার করেছে যে না, আমি এই ধরনের কোনো কথা বলি নাই, এবং আমার শক্তি সামর্থ্যতে যদি কুলায় আমি আগামী 10 বছর পূর্ণ মাত্রায় ক্রিকেটকে সাপোর্ট সার্ভিস দিতে চাই, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকতে চাই। এখন কথা হচ্ছে, আগে এটা প্রমাণ করতে হবে যে সাকিব এই কথা বলেছে কিনা। যদি বলে থাকে তাহলে এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া উচিত, কারণ দেশ ও জাতির ঊর্ধ্বে কোনো ক্রিকেটার হতে পারে না। এক সাকিব বাংলাদেশের জন্য অপরিহার্য হতে পারে না। এক সাকিব পুরো দেশ ও জাতির ক্রিকেটের আশা আকাঙ্ক্ষাকে দলিত মথিত করতে পারে না। এক সাকিব আমাদের হাসি দুঃখ কান্না যে ক্রিকেটকে ঘিরে, সে ক্রিকেটের এরকম অবমাননা করতে পারে না। এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। কিন্তু তার আগে বিষয়গুলো খতিয়ে দেখতে হবে, প্রমাণ করতে হবে যে এই জিনিসগুলো সে করেছে, এই কথাগুলো সে বলেছে। কারণ এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার সামিল আমি মনে করি টু সাম এক্সটেন্ট, এই ধরনের কথা বলা যে আমি জাতীয় দলে খেলবো না, যেখানে জাতীয় দলে খেলাটা সারা। আপনি যদি আজকে জাতির জন্য কোনো কাজ করতে পারতেন, আপনি নিজেকে গর্বিত মনে করতেন। আমি যে কিছুদিন বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে পেরেছি, কতটুকু পেরেছি জানি না, আমি নিজেকে এখনো গর্বিত মনে করি যে আমি কিছুটা হলো বাংলাদেশ ক্রিকেটকে আমি সার্ভিস দিয়েছি। সুতরাং যে গর্বের জায়গাটুকু আমাদের, যেই একটা জায়গায় বাংলাদেশের 16 কোটি মানুষ একাত্তা, আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, জাসদ বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, এই একটা জায়গায় সবাই কিন্তু একাত্তা। সেই একটা আশা আকাঙ্ক্ষা যে জিনিসটাকে নিয়ে সাকিব এই ধরনের কথা বলে সেটার ভুল লুণ্ঠন করতে পারে না। যদি এই ধরনের কাণ্ডকার্য সে করতে থাকে এবং করে থাকে, তাহলে আমি বলবো বিসিবি প্রেসিডেন্টের সাথে সুর মিলিয়ে আমি বলবো যে ডিসিপ্লিনের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বিসিবি সভাপতির কাছে আশা করব যে প্রফেশনালি যে জায়গাগুলোতে যারা যে ভুলগুলো করেছে সেটারও কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। একতরফা কিন্তু কোনো কিছু করলে এটার আলটিমেট রেজাল্ট কিন্তু ঠিক হবে না। সুতরাং আমি মনে করি বিসিবি প্রেসিডেন্টের উচিত যত দ্রুত সম্ভব প্রফেশনাল স্ট্রাকচার যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলি তৈরি করা, এবং যারা বোর্ড ডাইরেক্টর তাদেরকে এই প্রফেশনাল জায়গাগুলোতে অ্যাটাচ না করা। যদি এই কাজগুলো উনি করতে পারেন, এই ফাঁক ফোকরগুলি বন্ধ করতে পারেন, এবং সাকিবের যদি প্রমাণ হয় যে সাকিব এই ধরনের কথা বলেছে, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন, আমি মনে করব যে আগামীতে এই ধরনের ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে। টেলিফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি বিলগ মিউজিক গ্রুপ থেকে মানিজে কালাম বলছি। তো আমি জামিল ভাইকে একটা কোশ্চেন করতে চাই। জি জি বলুন। জামিল ভাই, আসসালামু আলাইকুম। মানিজা বলছি আসসালামু আলাইকুম, কেমন আছেন? গ্রুপ থেকে। আমার কোশ্চেন হচ্ছে, সাকিব কেন এই ধরনের ইম্যাচিউর কথা বলে? আই থিঙ্ক ইট ইজ আ ডিসিপ্লিন প্রবলেম। আমার মতে প্লেয়ার হিসাবে ম্যানেজমেন্টকে রেসপেক্ট করা উচিত। আপনি কি মনে করেন বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের ম্যাচুরিটি প্রবলেম আছে, এবং কিভাবে এটা ইমপ্রুভ করা যায়? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মানিজ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যেটা আমি বলছিলাম, আপনি খুব রাইটলি পয়েন্টেড আউট করেছেন যে কিভাবে এই জিনিসটা, কারণ কেন করেছে এই জিনিসটা চাইতে আমি মনে করি কিভাবে এই জিনিসগুলো বন্ধ করা যায় সেটা করার এখন আমাদের সময় এসছে। আমাদেরকে দেখতে হবে যে ক্রিকেটে কিন্তু প্রফেশনালিজম আনতে হবে, এবং এই যে প্রফেশনাল ক্রিকেটার সাকিব, তামিম, মুশফিকেরা যে খেলছেন, এদের কিন্তু একটা আচরণ বিধি আছে। সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে একজন খেলোয়াড় কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না। এই যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের জন্য বলা আছে ম্যানেজমেন্ট কি করতে পারবে, কি করতে পারবে না। আমার মনে হয় এই জিনিসগুলো যদি প্রপারলি আমরা ইমপ্লিমেন্ট করি, অর্থাৎ
এই যে আচরণবিধিগুলো প্লেয়ারদেরকে যদি আমরা বুঝিয়ে দেই যে এই আচরণবিধির বাইরে গেলে তোমাকে কিন্তু শাস্তি পেতে হবে, এটা যদি ভালো করে বুঝিয়ে দেই এবং আমরা নিজেরাও যদি সচেতন হই যে আমরা যা করছি এটা আসলে ক্রিকেটের জন্য ভালো হচ্ছে না, এই বোধোদয়টা যদি আমাদের হয়, আমার মনে হয় না এই ধরনের সমস্যা ভবিষ্যতে ঘটবে। আর ম্যাচুরিটির প্রশ্নে আমি বলবো দিজ আর ফার্স্ট জেনারেশন প্রফেশনাল ক্রিকেটার্স, এখানে ওদের ম্যাচুরিটির চাইতে আমাদের বেশি ম্যাচিউর দৃষ্টিভঙ্গির প্রয়োজন ছিল। আমরা যদি তাদেরকে প্রফেশনালি হ্যান্ডেল করতাম, প্রপারলি হ্যান্ডেল করতে পারতাম, আমার মনে হয় না এই ধরনের আনরুলি ঘটনা বাংলাদেশ ক্রিকেটে ঘটতো। ধন্যবাদ আপনাকে। একটু জাস্ট কয়েকটা পয়েন্ট আসলে এখানে আসছে। এক নম্বর হচ্ছে যে জামিল ভাই যেটা বলেন, আসলে ক্রিকেট বোর্ডে কেউ থাকলে আসলে এগুলো টু দ্য পয়েন্ট উত্তর দিতে পারতেন। তো আমার যেটা মনে হয় যে বোর্ডের যে এই ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার বিষয়ে যে জায়গাটাতে আপত্তি, সেটা হচ্ছে যেহেতু টিম ওয়াজ নট ডুইং গুড, মানে সেই জন্য টিমটাকে একীভূত রাখার নতুন কোচ এসছেন, ফলে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে না কিছুদিন খেললে যে বিরাট উপকার হয়ে যাবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ সাকিব অনেকবার খেলছে। এইটা আসলে এইটা এমন কিছু ম্যাটার করে না, বরং বাংলাদেশের নতুন কোচ এসছে তার সঙ্গে ইন্টিগ্রেশন দের ইজ মোর ইম্পর্টেন্ট। ফলে এই কারণে কিন্তু বোর্ডের এই পয়েন্ট ছিল। তারপর হচ্ছে 2 তারিখ সাকিব যে চিঠি দিয়েছেন, 1 তারিখ কিন্তু ক্যাম্প শুরু হয়েছে, উনি কিন্তু সেই ক্যাম্পে জয়েন করেননি। ওই ক্যাম্পে জয়েন করে কোচ যে কারণে রাগ করেছেন, ওই ক্যাম্পে জয়েন করে হি কুড সে যে আমি চলে যাবো। ফলে এটা আরেকটা পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে মৌখিক সম্মতি আকরাম খান দিয়েছেন, নিশ্চয়ই যদি দিয়ে থাকেন সাকিবের বক্তব্য অনুযায়ী আমি মনে করি যে এটা উনি সম্মতি দিতে পারেন কিনা, কারণ এটা থ্রু সিও যাওয়া উচিত, যে কোনো কিছু সিও তার কাছে কনসাল্ট করবে, থ্রু সিও হবে, ফলে উনি দিতে পারেন কিনা। কিন্তু যদি মৌখিক সম্মতি দিয়েও থাকেন, সেই মৌখিক সম্মতি কিন্তু মৌখিকভাবে বাতিলও করা হয়েছিল। বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে সিওর থ্রুতে জানানো হয়েছে তুমি মুভ করো না। তারপর কিন্তু সাকিব গিয়েছেন, তারপর হচ্ছে উনি বোর্ড সভাপতিকে তখনই ওই হাতুরা সিংহের সঙ্গে কথা হয়েছে এবং তখন ওইখানেই কিন্তু ডিবেটটা হয়েছে। তখন হাতুরা সিংহে বলেছিল ওকে তুমি যাও 31 জুলাইয়ের মধ্যে আসো, তখন সে বলছে 31 জুলাই কেন, আমি 10 দিন থাকি। উনি বলতে চান আমাদের কিছু প্ল্যান করতে হবে। এই জায়গায় গিয়েছে এবং একজন বিদেশি কোচ এসে তার সেরা তারকা বাংলাদেশের টিম তৈরি করবেন হাতুরা সিংহে, সাকিবকে কেন্দ্র করেই তো। তারও তো কোচিং পারফরমেন্স দেখাতে তিনি কতটুকু বিরক্ত হলে উনি এই তার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, এটা কিন্তু আমাদের নোটিসে নিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে কি, বোর্ডের বিরুদ্ধে যেসব অভিযোগ এর অনেকগুলোই সত্য। জামিল ভাই যেটা বলেছেন একমত, এটা আমাদের বাংলাদেশ তো ভাই, দিস ইজ বাংলাদেশ। এটা আমরা তো ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভাবলে হবে না, অনেক লোপল সবসময় জামিল ভাইদের ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ জিনিসটা হচ্ছে অনেক রাজনৈতিকভাবে যে নির্বাচন হয়েছে, এটা কোনো নির্বাচনই না, প্রভাবযুক্ত নির্বাচন, সবই আমি মানলাম। বাট এন্ড অফ দ্য ডে বিষয়টা হচ্ছে কি, এই সবগুলো দোষ থাকা সত্ত্বেও এই জামিল ভাই যেটা বলেন প্রত্যেকটা আমি একমত, তাদের অভিভাবকত্ব খারাপ, এই হয়নি সেই হয়নি, সব ঠিক। শুধু সাকিব একা কেন করেন? তাহলে তো মুশফিকেরও করার কথা, তাহলে তো মনে করেন 11 জন সবার করার কথা, শুধু সাকিব কেন বারবার করেন? মুশফিকরা কি অনেক বেশি বয়স্ক? তারপর আমরা মনে করেন যে মাহমুদুল্লাহ এরা কি অনেক বেশি অভিজ্ঞ? তার মানে কি প্রবলেমটা সাকিবের সঙ্গে হচ্ছে? তার মানে ম্যানেজমেন্ট ইজ নট দ্য অনলি প্রবলেম, ইট মে বি এ প্রবলেম। যদি ম্যানেজমেন্ট প্রবলেম হতো আজকে শুনতেন ও চলে যাচ্ছে, কালকে শুনতেন এ করছে না, কিন্তু একজনের সঙ্গে প্রবলেম। যদি আপনার একটু যোগ করি, আপনার কথাতেই কিন্তু এটার উত্তর আছে যে আপনি কিন্তু বলছেন কিছুক্ষণ আগে, আপনি যখন প্রথমে বক্তব্য দিচ্ছিলেন যে ও একটা ভীষণ সেলিব্রিটি ক্রিকেটার, ওর এত কিছু পেয়ে একটু মাথায় একটু এদিক ওদিক হয়ে গেছে, সে সবকিছু পণ্যের বিজ্ঞাপন করছে। এইখানটাতে আমি পয়েন্টটা করতে চাই, এটা কিন্তু বাংলাদেশের, যেহেতু আমরা বাংলাদেশ, এরকম কোন ক্রিকেটার আমাদের দেশে অতীতে সাকিবের মতো এত সেলিব্রিটি ক্রিকেটার আমরা কিন্তু দেখি নাই। সুতরাং তাকে কিন্তু আরো বেশি করে তাকে কিন্তু হ্যান্ডেল করা উচিত ছিল, যে একটা ছেলের মাথাটা নষ্ট হয়ে যেতে পারে, সে এত কিছু পাচ্ছে, এত কিছু করতেছে, ওই জায়গাটায় কিন্তু আমার প্রপারলি যেমন এখানে তাকে নিয়ে তাত্ত্বিক কথা ঠিক, কিন্তু তাত্ত্বিকভাবে বিরুদ্ধে করার সময় না, কিন্তু এর প্রায়োগিক অনেকগুলো জায়গা আছে। আপনি কি জানেন জামিল ভাই, বাংলাদেশের এক্স প্লেয়ার, আপনি বলুন তো জামিল ভাই, আপনি কি আজকে বলতে পারেন যে এর আগে বাংলাদেশের যত বোর্ডের লোক ছিল এরা কেউ কিছু পারতো না, সব মূর্খ? মনে করেন না না, এটা যখন আপনি বলবেন তখন কেউ আসবে আপনার কাছে? কোন এক্স ক্রিকেটার যায়, কোন এক্স ক্রিকেটার জানেন বাংলাদেশের একজন এক্স ন্যাশনাল ক্যাপ্টেন যিনি তার কাছে যাওয়ার সাহস করেননি, যে গেলে কি করে ফেলে, মানে হুইচ আই শুড নট, কিন্তু আমি যুক্তি হিসেবে বললাম এরকম ঘটনা কিন্তু আছে। কথাগুলো যে বলেছে আপনি বলছেন এটা কিন্তু অবশ্যই আপনারা কেন ডিনাই, এটা কিন্তু আমাদের এক্স ক্রিকেটার, আমরা দেখি কি এক্স ক্রিকেটার যখন জুনিয়র ক্রিকেটারকে একটা পরামর্শ দিতে চায়, সেই পরামর্শ এখন বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক সাবেক খেলোয়াড় দিতে যান না, তারা বিব্রত বোধ করেন, যে তারা হয়তো বললো যে আপনারা কি টেস্ট খেলেছেন। এবং এইটা যেহেতু সাকিব অফিসিয়ালি বলেছেন, সাকিব তো অফিসিয়ালি বলেছেন, এখন আমি বলছি যে আমার পয়েন্ট ইজ দ্যাট যে বোর্ডে সব দোষ থাকবে, কিন্তু আমরা এই দোষগুলোকে যদি এখানে সাকিবের এইখানে নিয়ে আসি, মনে করেন ধরেন যে আশরাফুলের ক্ষেত্রেও হয়তো অনেক ক্ষেত্রেই বোর্ডের তো দোষ আছেই, থাকবেই, কিন্তু এটা যদি এই জায়গায় আমরা নিয়ে আসি, আমরা আরো অনেক জায়গায় নিয়ে আসি। আমি নিজে একজন বোর্ডের মানে প্রচন্ড সমালোচক, আইসিসি ইস্যুতে বিগ সিতে যারা তা করেছিল অনেকগুলো লজ্জার বিষয় ছিল, কিন্তু পার্টিকুলারলি এই ইস্যুতে যদি আমরা এটা নিয়ে আসি না, তাহলে জিনিসটা চাপা পড়ে যেতে পারে, তাহলে মনে করি যাচ্ছে বোর্ডের প্রফেশনালিজম। আমার কথা হচ্ছে যদি বোর্ডের প্রফেশনালিজমের কারণে আমি ধরলাম, সবই ধরলাম, কিন্তু ভাই একটা কথা, আপনি অশ্লীল অঙ্গভঙ্গি করবেন, আপনি মানুষকে মারতে যাবেন, এইটা না, এইটা প্রফেশনালিজম না। আপনি বলছেন আপনি এতগুলো ম্যাচ খেলেছেন 10 বছর ধরে, আপনি বলেন যে ড্রেসিং রুম থেকে যে ইন্টারন্যাশনাল ম্যাচের সময় বেরোয়া যায় না, এইটা নাকি উনি জানতেন না। হীরা ভাই ম্যানেজার, এবং আমি জানি হীরা ভাই ম্যানেজার
থাকার সময় এই জিনিসগুলো প্রপারলি সাকিবকে শিখেছেন নিশ্চয়ই। সেই সাকিব যখন বলে আমি এটা জানি না, ইটস ফানি। এটা মানে funny। এখন আপনি মনে এইসব জিনিস এখন এগুলো যদি আমরা বলি বোর্ড ম্যানেজার, ঠিক আছে মনে করেন যে আমাদের বোর্ড ম্যানেজার, বোর্ড কি 24 ঘন্টা একটা লোক, এবং আপনি বলতেন যে সেলিব্রিটি যাকে ম্যানেজ করা কঠিন, সেই লোকটার ক্ষেত্রে তার কি কোনো দায়িত্ববোধ থাকবে না? তার কি কোনো জায়গা থাকবে না? তার কি বুঝতে হবে না যে আমি একটু ন্যাশনাল ক্রিকেটার? এবং আমার পয়েন্ট ইজ সিম্পল, যদি আমি মনে করতাম যে বোর্ডের দায়িত্ব যদি সবাই করতো, যেহেতু একজন করছে তার মানে বোর্ডের ব্যর্থতা সত্ত্বেও আমি বলবো এই পার্টিকুলার এই ইন্ডিভিজুয়ালের কোনো না কোনো সমস্যা আছে, এবং আমি মনে করি বোর্ডের দোষ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বোর্ড প্রপার অ্যাক্ট করে দেয়। আর ওই যে টিকেটের কথা যেটা বললেন জানবে, এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে সে বেরিয়েছিল ওইখানে, তো জানেন যে বোর্ড মানে কিন্তু জিনিসটা তো মানে অনেকগুলো ব্যক্তির সংমিশ্রণ। এখন বোর্ডে গিয়েছিল, ও যেটা হয়েছে ওইখানে কিন্তু বোর্ডের কিছু যে নিরাপত্তা রক্ষী তারা কিন্তু ওই ছেলেটাকে পাকড়াও করেছে এবং অতি উত্তেজনা কিছু মারধরও করেছে, কিন্তু ঠিক বোর্ডের কোনো কর্তা গিয়ে কিন্তু মারেননি। ওখানে টিকেট কমিটির কিছু জুনিয়র কিছু স্কাউট, আমি কিন্তু অনেক বলেছি, আমি হ্যাঁ, হ্যাঁ। পত্রিকায় যা লিখি হ্যাঁ, তার না বরাবর। পত্রিকায় নানান কথা এসছে, আমরাও তো আর জানি না। আমার আমি একটা কথা বলতে চাই, অ্যাজ এ ফর্মার প্লিজ প্লিজ ম্যানেজার অফ বাংলাদেশ ক্রিকেট টিম, খেলা শুরু হওয়ার আগে আকসু এসে ম্যানেজারকে 2টা কার্ড দেয়, পাসেস, যে আপনি 2জনের পাস আপনি পাবেন এবং এই 2জন আসতে পারবেন। বাট এই পাসের নিয়মটা হলো যিনি আসবেন তার নামটা রেকর্ড করা, উনি কি কারণে আসছেন সেটা খেলার শেষে আকসুকে জানিয়ে দেওয়া। সুতরাং ড্রেসিং রুম থেকে সাকিবকে কোনো মতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাওয়া তো দূরের কথা, ড্রেসিং রুম থেকে বাইরে যেতে পারবে না উইদাউট আস্কিং দ্য ম্যানেজার। নট যে ম্যানেজার যতই বিজি থাকুক কিংবা কোনো মিটিংয়ে থাকুক, সাকিব ক্যান নট গো উইদাউট টেলিং। হি ক্যান অলওয়েজ সে এক্সকিউজ মি, আই নো ইউ আর ডুইং এ ভেরি ইম্পর্টেন্ট মিটিং, কিন্তু আমার একটু বেরিয়ে যেতে হচ্ছে। ম্যানেজার হ্যাজ টু ফাইন্ড আউট দ্যাট ও কি কারণে বেরিয়ে যেতে চাচ্ছে। And manager যদি জানতো যে ওইরকম একটা ঘটনা হয়েছে, then manager should have gone with Aksu representative to find out what exactly has happened. সাকিবকে ড্রেসিং রুমে রেখে they would have settled the issue there, তাহলে এটা মিডিয়াতে আসতোও না, and nobody would have known about it. So এটা হলো এক জিনিস। এবং this is known to all cricketers, কেউ মোবাইল নিয়ে ভিতরে আসতে পারে না। How could his wife send him a message? যেটা আমি জামিল ভাইয়ের সাথে একমত, he cannot get the message because there is no way he can get the message excepting manager, because manager has the mobile. Yes. And even the head coach does not have a mobile. Exactly. He cannot use the mobile. এভাবে একটা টেলিফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম আহসান জহির। জি আমার প্রশ্ন মামুন ভাই যারা 3জন আছেন আমাদের আলোচক জি। তাদের কাছে, জি আমরা সবসময় বলি প্লেয়াররা প্রফেশনাল। জি এই প্রফেশনাল প্লেয়ারদেরকে চালাতে হলে আমাদের বোর্ডের লোকরা কি প্রফেশনাল? তাদেরকে তো আরো বেশি প্রফেশনাল হতে হবে। কোনো কিছু হলেই আমরা রিয়াক্ট করে ফেলি, এক করবেন একজনের সঙ্গে সঙ্গে রিয়াক্ট করি। আমি একটা স্পষ্টত কাছ থেকে আপনার স্পষ্টত মতামত আমি 3জনের মুখ থেকে শুনতে চাই। আমাদের পাপন সাহেব যখন কালকে তার বাসাতে স্টেটমেন্টটা দিলেন, এটা কি না দিলেও কি পারতেন না? আমাদের কি সবকিছুই কি পাবলিক করতে হবে? আর আমরা সবসময় বলি কাউকে স্পেয়ার করা হবে না, আমরা তো দেখছি স্পেয়ার করাই হচ্ছে। আপনাকে আমরা তো বলি না যে আপনারা শাস্তি দেবেন না, আপনারা ধরছেন না ছাড়ছেন, এগুলি কি আপনারাই করছেন, আমরা দেখছি। প্লিজ এগুলি করে কামড়াকামড়ি করে আমাদের ক্রিকেটকে ধ্বংস করবেন না। একটা বছর খেলা, একটা লিগ সেশন হয় নাই, এই দায়িত্ব বোর্ডের কারা কারা নিচ্ছেন? তারা কি একবার আমাদের কাছে অ্যাপোলাইজ হয়েছেন? আমার কষ্ট লাগে, বিকজ আমি খেলে এসেছি, মাঠের ময়দানের ছেলে আমি, আমরা অর্গানাইজ করি ক্লাব, আমাদের কষ্ট লাগে। একটা বছর খেলা হয়নি, 1,500 ছেলেরা প্লেয়াররা এবার খেলা থেকে বঞ্চিত হয়েছে। কেউ কি লজ্জায় বিনত হয়ে কথা বলেছেন যে আমরা পারি নাই, অ্যাপোলাইজ হয়েছি? ধন্যবাদ আপনাকে, আমাদের এই দেশ। ধন্যবাদ। যে কথাটা বলেছেন ভয়াবহ কথা জহির ভাই, বলেছেন। আপনাকে খুবই জি অসংখ্য ধন্যবাদ। এটা খুব ভেরি সেন্সিটিভ প্রশ্ন আপনি করেছেন, আই এম শিওর আপনি উনি এটা feel করেছেন, যেটা কারেক্টলি একটা ফিল league এক করছেন, বছর because হলোই না, আপনি 2008 নিজে একজন অসাধারণ ক্রিকেটার ছিলেন, আপনি আমার সাথে অনেক ক্রিকেট খেলেছেন, আই নো ইউ সো ভেরি ওয়েল। তো এখন কথা হলো যে বোর্ড ইজ হ্যাজ টু বি ট্রুলি প্রফেশনাল, যেটা জামিল ভাই আগেই বলেছেন। ফার্স্ট অফ অল very few directors আমার যেটা মনে হয়, they know ICC code of conduct, which is very important. They should know, they should be provided with a book, and they should know ICC code of conduct, এবং most importantly they should know about our players code of conduct, যেটা BCB প্রোভাইড করে। আমার মনে হয় অনেক বোর্ডের ডাইরেক্টররা সেটাও জানেন না বোধহয়, কারণ এটা ফলো করলে বোর্ড আজকে এইভাবে চলতো না।
এবং দেখেন আমাদের যেমন আগে জামিল ভাই বলেছেন, মামুনও বলেছে যে আমাদের সিও নাই, 2 বছর ধরে অ্যাক্টিং সিও, তারপর আমাদের সিএফও নাই, আমাদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান নাই, আমাদের মিডিয়া কমিটির চেয়ারম্যান নাই। ইউ ক্যানট রান এ প্রফেশনাল অর্গানাইজেশন উইদাউট দিস পিপল। দিস ইজ নট পসিবল। আমরা এইভাবে উপরে যেতে পারবো না। সিসিটিভি যে গন্ডগোলগুলি এই কারণেই না, আমি ওই যেটা বললেন ওনার সঙ্গে আমি কয়েকটা পয়েন্টে একমত। এটা তো অবশ্যই লজ্জার বিষয়, মানে আমাদের যে 1 বছর আমরা লিগ করতে পারিনি। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফোকাসটা মনে হয় যে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেট বোর্ড। ইটস নট দ্যাট, বাংলাদেশ ক্রিকেটের বোর্ড। এবং ন্যাশনাল টিম তো আসলে যা আছে, আমি যদি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বা ডিরেক্টর হই, এরাই খেলবে। আমার কাছে হচ্ছে নেক্সট জেনারেশন তৈরি করা, ক্রিকেটটাকে ছড়ানো, ক্রিকেটটাকে এতে কি বলা যায়, সেই জিনিসটা যথেষ্ট পরিমাণে হচ্ছে না, অতীতেও হয়নি এবং ভবিষ্যতে হবে এই আশা আসলে আমি করি না। আমরা অনেক কিছু বলি, এটা আসলে হবে না, এইভাবে আমরা বলে যাব। কিন্তু আমার যেটা পয়েন্ট, এবং ওনার জয়ীবের সঙ্গে একমত, এবং বোর্ড সভাপতি রিয়েক্ট করতে পারতেন কিনা, এটা আমার একটা পয়েন্ট আছে। কি ধরেন যে ওনারা অনেক কথা বলেন, আর যখন এইসব ফিগার হয়, মিডিয়া যায়, তখন আসলে অনেক ক্ষেত্রেই কথা বলতে হয়। যারা পজিশন হোল্ড করেন, অনেক ক্ষেত্রে তার কথা বলতে না চাইলেও কথা বলতে হয়, বিকজ মানে তার ওই জায়গা থেকে কিছু ওই জায়গায় প্রশ্নটা তো চলে আসে। হ্যাঁ, না প্রশ্ন আসে, কিন্তু উনি যে কথাগুলো বলেছেন সেটা তো বলেননি যে উনি বলেছেন এই অভিযোগগুলো এসছে এবং সেই অভিযোগগুলো বোর্ড মিটিং হবে। উনি কিন্তু বলেননি যে 5 বছর আমি শাস্তি দিয়ে দিলাম, বোর্ড মিটিং হবে, বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হবে। হ্যাঁ, এবং যেসব অভিযোগগুলো এসছে উনার কাছে যেগুলো এসছে সেগুলো কিন্তু উনি বলেছেন বোর্ডে আলোচনা হবে, দিস ইজ দ্য প্রসেস। আর তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাই, আমি আসলে এই যে পার্টিকুলারলি এই জায়গাটাতে ক্রিকেট বোর্ড নিয়ে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের যে দোষ, সিএফও নাই, ইয়ে নাই, এগুলো তো আজকের সমস্যা না, এগুলো সারা সবসময় সমস্যা। এগুলো আমাদের রোধ করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আমরা এই আলোচনাটা করব, এবং যখন আমরা ক্রিকেটটা স্থবির কেন, ক্রিকেটাররা তৈরি হচ্ছে না কেন, এইসব নিয়ে যখন আলোচনা হবে, তখন আমরা এই আলোচনাগুলো আরো ব্যাপকভাবে করব। কিন্তু যখন পার্টিকুলারলি এই ইস্যু, যখন একজন রোল মডেল, যার কাছ থেকে আমরা আরো বেশি সার্ভিস পাওয়ার কথা, যে আমাদের বিজ্ঞাপন, তার দ্বারা যখন আমরা আক্রান্ত হচ্ছি এবং তার নেগেটিভ ইফেক্টের কারণে বাংলাদেশ ক্রিকেট টিম এবং ব্রডার অ্যাসপেক্টে বাংলাদেশের নেক্সট জেনারেশনের উপর প্রভাব পড়ছে, তখন তাকে কিভাবে এটা সমাধান করা যায়, এবং সমাধানের অনেক ওয়েজ আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ওয়েগুলো বোর্ড আগে কিন্তু যথেষ্ট লিনিয়েন্ট ছিল। যেমন এই যে একজনকে মারা, এটা কিন্তু আমি মনে করি এটা শাস্তিযোগ্য, কিন্তু আসলে সেই অর্থে কিন্তু কোনো মানে পানিশমেন্ট ডিসিশন নেওয়া হয়নি। আমার কাছে মনে হয় যে এইটা ইট ওয়াজ লেট। কারণ আমি খুব অবাক হয়েছিলাম এই ঘটনার পর, ক্রিকেট বোর্ডের সব বলেছিলেন, সিও বলেছিলেন এটা সিরিজ শেষ হোক, তারপর এত বড় একটা ঘটনার পর সিরিজ শেষ হতে হবে। এবং ফলে আমি তো মনে করি যে এটার কারণেই বাংলাদেশ পরের ম্যাচও খারাপ করেছে, বিকজ মানে এই ধরনের জিনিসের যখন এরকম ঘটনা ঘটতে থাকে, তখন যে কেউ বেরিয়ে যাবে। এটা যদি শাস্তি না হয়, নেক্সট যে কেউ বেরিয়ে যাবে। 11 জন প্লেয়ার, তো আপনি দেখবেন যে দল খারাপ করলে আপনি 7 জনকে খুঁজেই পাবেন না, যেটা হলে পাড়া মহল্লায় ক্রিকেট হতো। মানে আমি বলছি যে এগুলোর প্রত্যেক, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে পার্টিকুলারলি এই ইস্যু যখন আসবে আলোচনায়, তখন যদি আমরা ওই বোর্ডে অন্যান্য সমস্যাগুলো সামনে নিয়ে আসি, তাহলে এই ইস্যুটাকে বোর্ড হয়তো যে শাস্তি দেওয়ার যে এক করার কথা ভাবছে, দেরিতে হলেও যে একটা তাদের আগেই করা উচিত ছিল বলে আমরা মনে করছি, সেই একটা করার ক্ষেত্রে আমরা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবো, এবং সেটা ঠিক হবে না। আমাদের দেশে এটি একটা প্রবলেম আমি মনে করি। মানে আমি মোটা থেকে বলছি, যে কোনো কিছু আমরা দেখবেন যখন একটা ইস্যু আসে, আমরা অনেক কিছু নিয়ে আসি একসঙ্গে, আমরা মনে করি যে 10টা 12টা সব ইস্যু একসঙ্গে সমাধান করে ফেলবো, এবং তার ফলে যেটা হয় পুরো জিনিসটা ঘোরপাক খেয়ে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি, দোষাদোষী, যেমন এখন হবে যে বোর্ডের সাবেক কর্মকর্তা বনাম বর্তমান কর্মকর্তা, এক্স প্লেয়ার বনাম বর্তমান প্লেয়ার, সাংবাদিক বনাম দর্শক। ইটস নট দ্যাট। পার্টিকুলারলি এই ইস্যুতে আমি কিন্তু মনে করি যে ক্রিকেট বোর্ডের জায়গা থেকে কঠোর অবস্থান নেওয়া উচিত, এবং এটাকে এমন একটা জামিল ভাই যেটা বলেছেন যে যদি তারা ইফ ই ফাউন্ড রাইট যে সে এই কথা বলেছে, এবং যেহেতু বিদেশি কোচ অভিযোগ করেছে, কোচের তো তার সঙ্গে পূর্ব শত্রুতা নাই, আমাদের নয় থাকতে পারে, অন্যদের থাকতে পারে, ইমেলের কপি আছে, তাইলে এটা এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া উচিত। এবং এক্সাম্পলারি পানিশমেন্টের ক্ষেত্রে এইটা ভাবা উচিত যে বাংলাদেশের দলের কি হবে। বাংলাদেশ ক্রিকেট দলের চেয়ে ক্রিকেট অনেক বড়, এবং দলের কথা ভেবে হ্যাঁ, দল এই 12টা ম্যাচে 7-8টা ম্যাচে ছিল না, ফলে হচ্ছে এইটা করা উচিত। এইটার ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের যত দোষ আছে, তারা যেভাবে এসছে, যেভাবে আইসিসির বিগ থ্রির ক্ষেত্রে তাদের অবস্থান, আরো অনেক ক্ষেত্রে লিগ করে না, ইত্যাদি করে না, সেই জায়গাগুলো তো অবশ্যই থাকবে, কিন্তু সেগুলোকে ব্র্যাকেটবন্দি করে পার্টিকুলার এই ইস্যুতে মনে করেন একজন অবৈধভাবে এসছে, কিন্তু মনে করেন যে সে যদি একটা ভালো কাজ করার সময় আমরা বলি যে না তুমি তো ভালো কাজ করতে পারো না বিকজ ইউ আর নট গুড, তাহলে কিন্তু হবে না। মানে আমাদের দেশে এইভাবেই করতে হবে। দ্যাটস মাই পয়েন্ট, যে এই পার্টিকুলার ইস্যুতে আমরা ওই জিনিসগুলো তাদের সমালোচনা করবো, এই করবো, কিন্তু তারা যেন, আমরা বরং তাদেরকে এই জিনিসটা চাইবো, তারা যেন যে কথা মুখে বলে সেটা যেন শক্তভাবে করে। এবং আমি বলতে চাই, তারা এই ম্যাচ ফিক্সিং ইস্যুতে অতীতে আমরা দেখেছি অনেক বোর্ড কিন্তু ছেড়ে দিয়েছে, বিদেশের বোর্ড, বাংলাদেশের বোর্ড না, কিন্তু এই পার্টিকুলার ইস্যুতে তারা কিন্তু অ্যাক্ট করেছে, দ্যাট উই হ্যাভ টু প্রেজ। আমি সেটা করি। আবার বিগ থ্রি ইস্যুতে তারা ব্লান্ডার করেছে, দ্যাট উই হ্যাভ টু ব্লেম, উই ব্লেমড ইট, এবং সেটা আমরা করব। তো আমার কাছে মনে হয়
যে এই পার্টিকুলার ইস্যুটাতে আমাদের এটার সমাধান হওয়া উচিত। এটা সমাধান হওয়া উচিত, এবং এটা আসলে ওই যে যদি হয় চলতে দেওয়া উচিত না, এটা কন্টিনিউ হওয়া উচিত না। হ্যাঁ, লাস্ট 1 মিনিট আপনি বলতে পারবেন। হ্যাঁ, শামিল ভাই। জহির ভাইয়ের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে এই যে প্রফেশনাল প্লেয়ারদের এদের হ্যান্ডেল করার মতো সেরকম প্রফেশনাল লোকজন কি বোর্ডে আছে, যে প্রসঙ্গটা আমি প্রথমেই তুলেছিলাম, এই জিনিসগুলোকে আসলে ঠিক করতে হবে। এবং আপনি দেখেন যে এই যে ইস্যুটা আমরা তিনজনই বললাম, এই ড্রেসিং রুম ইস্যুটা, এই যে ভারতের সাথে সিরিজ চলাকালীন সময়, তখন সিও বললেন যে এটা সিরিজ চলার পরে শেষ হওয়ার পরে আমরা দেখবো। আচ্ছা ফাইন, উনি হয়তো ওই অ্যাঙ্গেল থেকে বলেছেন যে সিরিজ চলাকালীন যাতে ডিস্টার্ব না হয় সেটা আমরা করবো, বা সিরিজ চলার শেষ হওয়ার পরে এই নিয়ে কি কোনো সভা হয়েছে, এই নিয়ে কি ওর বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়ার কথা বোর্ড ভেবেছে? আমরা কিন্তু ম্যানেজমেন্টের কাছ থেকেও শুনেছিলাম যে এই ব্যাপারে শিগগিরই পত্রপত্রিকায় ওনারাই লিখেছেন শিগগিরই শাস্তি পেতে যাচ্ছে সাকিব। আমি কয়েকদিন পড়েছি, বাট উইদাউট এনি মিটিং, উইদাউট এনি ডিসিশন সে তো দেখলাম সিপিএল এর দিকে রওনা দিয়েছে, এবং রওনা দেওয়ার সময় আরেকটা ঘটনা ঘটিয়ে বসেছে। তার মানে কি দাঁড়ালো, আমরা একটাকে সুযোগ দিয়ে আরেকটাকে অঘটন ঘটতে সুযোগ করে দিচ্ছি। এই জন্য আমার মনে হয় যে আমি বোর্ডের থেকে যা বলবো আমাকে সেটা করতে হবে। এক সাকিব কখনো বাংলাদেশ ক্রিকেটে বড় কিছু হতে পারে না যদি সে এই ধরনের আন্দোলনী ঘটনা ঘটিয়ে থাকে, এই ধরনের কথা বলে থাকে। কারণ প্রেসিডেন্ট বলেছেন যে ইমেইলের কপি হাতুড়া সিংহে ওনার কাছে পাঠিয়েছেন, সুতরাং ইমেইলের কপি তো আছে, একটা একদম লিখিত প্রমাণ আছে। যদি সেখানে দেখা যায় যে সে এই ধরনের ইমেইল হাতুড়া সিংহকে করেছে যে সে জাতীয় দলের পরে আর খেলবে না, যদি তাকে তাহলে তাকে অবিলম্বে সব ধরনের খেলা থেকে বহিষ্কার করা উচিত, এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া উচিত, এবং বুঝিয়ে দেওয়া উচিত এই দেশের ক্রিকেট কারো জিম্মায় থাকতে পারে না, এই দেশের ক্রিকেট কারো দান দক্ষিণে আসতে পারে না, এই দেশের ক্রিকেটে সাকিব কখনো একা বড় কিছু হতে পারে না। এটা দেশের 16 কোটি মানুষের ক্রিকেট, আমরা 16 কোটি মানুষ এর সঙ্গে হাসি দুঃখ কান্নার সঙ্গে জড়িত, এবং এই দেশকে এই ক্রিকেট অনেক কিছু দিয়েছে। এবং এটাও ভুলে গেলে চলবে না, অ্যাট দ্য সেম টাইম পানিশমেন্ট দেওয়ার আগে, যে এই ছেলেগুলোই কিন্তু আমাদেরকে অনেক বড় বড় আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। সুতরাং পানিশমেন্ট ঝোঁকের মতো যাতে না হয়, এটা যাতে সুচিন্তিত পানিশমেন্ট হয়, এবং অভিযোগটা যাতে প্রমাণ হয় যে সে এই ধরনের কথা কাজ করেছে, এবং তার ভিত্তিতে যাতে হয়। এবং অ্যাট দ্য সেম টাইম বোর্ডের যে সমস্ত লুফলগুলো ছিল সেগুলোর জন্য কার্যকরী ব্যবস্থা যদি নেওয়া হয়, আই এম শিওর ভবিষ্যতে এই ধরনের বাংলাদেশ ক্রিকেটে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদের সময় শেষ হয়ে গেছে, এবং আপনাকে ধন্যবাদ। এবং আমরা আশা করব যে ক্রিকেট বোর্ড সুচিন্তিত মতামত প্রেক্ষাপটে, প্রমাণ তাদের কাছে যা আছে তার প্রেক্ষাপটে একটা ব্যবস্থা নিবে, যাতে এই ধরনের ঘটনা আগামীতে আর কেউ করার সাহস না পায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।